ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল। আজকে আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের উপর আলোচনা করছি। ষষ্ঠ অধ্যায় প্রবাহিত তড়িৎ, কারেন্ট ইলেকট্রিসিটি। একটা উপ-একক তড়িৎ চুম্বকত্ব, ইলেকট্রোম্যাগনেটিজম। এটা পার্ট 5.3। এই পার্টে আমরা ডিসি বৈদ্যুতিক মোটরের কার্যপ্রণালী নিয়ে আলোচনা করব। Presented by Mohanlal Samanto, Assistant Teacher, তমলুক হ্যামিল্টন হাই স্কুল, তমলুক, পূর্ব মেদিনীপুর। তোমরা ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল দিয়ে ইউটিউবে সার্চ করবে, আমার অন্যান্য ভিডিওগুলো পেয়ে যাবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। প্রথমেই বলে রাখি, বৈদ্যুতিক মোটর, আমরা এখানে ডিসি বৈদ্যুতিক মোটর নিয়ে আলোচনা করব। বৈদ্যুতিক মোটর দুই ধরনের হয়, একটা এসি এবং আর একটা ডিসি। ঠিক আছে, এসি মোটর হয়, আবার ডিসি। তোমরা জানো যে ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট, অর্থাৎ যেখানে যেমন যে ব্যাটারিগুলো আমরা ব্যবহার করি, সেই ব্যাটারির সিম্বল হচ্ছে দিকটা দুটো সমান্তরাল সরল রেখা, একটা প্লাস একটা মাইনাস। অর্থাৎ কি, এক্ষেত্রে সবসময় একই দিকে প্রবাহ ঘটবে, সেই ধরনের মোটর আমরা এখানে আলোচনা করব। আর এসি মোটর, আমাদের যে বাড়ির ফ্যানগুলো ব্যবহার করি সেগুলো সব এসিতে চলে। ডিসি মোটর, এটা মূলত মনে রাখবে যে ফ্যানগুলো ব্যাটারিতে চলে, বা আমাদের যে কম্পিউটারের সিপিইউকে ঠান্ডা করার জন্য যে ফ্যানগুলো ব্যবহার করা হয়, সেই ফ্যানগুলো কিন্তু ডিসি ফ্যান, কুলিং ফ্যান যেগুলো, ওগুলো ডিসি ফ্যান। বা ব্যাটারিতে চলে, এখন দেখবে টেবিল ফ্যান বেরিয়েছে যেগুলো 12 ভোল্টের ব্যাটারিতে বা 6 ভোল্টের ব্যাটারিতে চলে। বা সিডি প্লেয়ারের ক্ষেত্রেও আমরা এই সমস্ত মোটরগুলো দেখতে পাই। সিডি প্লেয়ারের যে ভিতরে যে ওই সিডিটাকে জোরে ঘোরানো হয়, তার জন্য যে মোটরটা লাগছে সেটাও হচ্ছে। বা টেপ রেকর্ডারের ভেতরে যে মোটরগুলো থাকে, বা ভাইব্রেটার, ছোটো ছোটো ভাইব্রেটার আমাদের মাথায় যে মেসেজ করার জন্য ব্যবহার করি, তার মধ্যেও ছোটো ছোটো মোটর ব্যবহার করা হয়, সেগুলো সব ডিসি মোটর। আর এসি মোটর, এটা হচ্ছে আমাদের যে টুলু পাম্প, জল তোলার জন্য যে টুল পাম্প ব্যবহার করি সেটা, বা আমার যে ফ্যান হিসেবে ব্যবহার করি এসি, বাড়িতে যে 220 ভোল্ট এসি ফ্যান, সেই ফ্যানগুলোতে এসি লাগে। এটা আমাদের সিলেবাসে নেই, আমাদের সিলেবাসে রয়েছে মাত্র ডিসি ফ্যান। ওকে, আমরা ডিসি ফ্যানের কার্যপ্রণালী আলোচনা করব। প্রথমেই দেখে নেওয়া যাক যে ডিসি বৈদ্যুতিক মোটরের কটা অংশ রয়েছে। মূলত আমরা 4টে পার্টস নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে ক্ষেত্র চুম্বক, 2 আর্মেচার কুণ্ডলী, 3 কমিউটেটর, আর 4 হচ্ছে কার্বন ব্রাশ। এখানে দেখো 4টি চিত্র এখানে তোমাকে দেখানো হয়েছে। দুটো ক্ষেত্র চুম্বক লক্ষ্য করে দেখো, এইখানে একটা স্টিলের বডির মধ্যে দেখো, এটা কাস্ট আয়রনের তৈরি। এই আয়রন বডির মধ্যে দেখো দুটো ক্ষেত্র চুম্বক রয়েছে, শক্তিশালী চুম্বকের দুটো মেরু। এই একটা দেখো, এই একটা ক্ষেত্র চুম্বক, এই একটা চুম্বক রয়েছে, আর নিচে আর একটা এই দেখো চুম্বক। এটা যদি এন পোল হয় তাহলে এটা হবে এস পোল, এদিকটা হবে এস পোল, এদিকটা এন পোল। তার মানে ভেতরে একটা শক্তিশালী চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। এটা আমরা স্থায়ী চুম্বক হিসেবে ব্যবহার করছি। তার পাশে রয়েছে দেখো আর্মেচার। এই আর্মেচারটা এই ক্ষেত্র চুম্বকের মধ্যে একটা এই অক্ষ করে ঘুরতে পারবে, আবর্তন করতে পারবে। এই আর্মেচারটা কিন্তু কাঁচা লোহার তৈরি হয় এবং পরপর পাত, এরকম পাত আকারে পরপর জোড়া আছে। পাতগুলো করা আছে আর স্লট করা আছে। দেখো এই মাঝে অংশ কাটা আছে, এখানে অনেকগুলো স্লট করা আছে। যতগুলো স্লট থাকে ঠিক তার পেছনে ততগুলোই কমিউটেটর রাখা আছে। বিভিন্ন বাস্তবে যে সমস্ত আমরা ডিসি মোটরগুলো পাবো, তার ক্ষেত্রে এই স্লটের সংখ্যা কিন্তু বিভিন্ন হবে। আমাদের এখানে দুটো স্লট নিয়ে আলোচনা করব। দুটো অংশ, মানে দুটো কমিউটেটর থাকবে, তাহলে দুটো স্লট থাকবে। কিন্তু স্লট সংখ্যা যত বাড়বে তার কী হবে, শক্তি বেশি হবে, ঘূর্ণন বেগটা কম হবে। স্লট সংখ্যা কম থাকলে দ্রুত আবর্তন করবে, তখন আরপিএমটা খুব হাই হবে, কিন্তু শক্তি সেক্ষেত্রে কম হয়। এক্ষেত্রে কী হবে, শক্তি বাড়বে এবং আরপিএমটাও কমে যাবে, তার জন্য স্লট সংখ্যা বেশি আছে। এটা হচ্ছে আর্মেচার। এর উপরে দেখো তামার তারের কুণ্ডলী জড়ানো আছে, এখান থেকে ভেতর দিয়ে গিয়ে কুণ্ডলী এরকম করে জড়ানো আছে, অর্থাৎ অনেকগুলো কুণ্ডলী পরপর করে জড়ানো আছে। সবের শেষ প্রান্ত এসে জুড়েছে এই কমিউটেটরে। এই কমিউটেটরের ছবিটা এখানে দেখানো হচ্ছে। দেখো, কমিউটেটর মূলত তামার তৈরি। এটা
আমাদের ক্ষেত্রে যেটা আলোচনা করব সেটা একটু অন্য ধরনের কমিউটেটর। জাস্ট একটা তামার তৈরি রিংকে যদি আমরা একটা তামার তৈরি রিং, এই তামার তৈরি রিংটাকে আচ্ছা একটু মোটা করে আঁকি। এই তামার তৈরি একটা রিং, এই রিংটাকে যদি আমরা ঠিক সমান দুভাগ করে দিই তাহলে যে শেপটা দাঁড়াচ্ছে, তাহলে দেখো এই জিনিসটাই হচ্ছে এখানকার কমিউটেটরের শেপ। তার মানে এই পাশটা লক্ষ্য করে দেখো, এই পাশটা তামার তৈরি, এই পাশটা পুরোটাই তামার তৈরি আছে, আর এ পাশটাও পুরো তামার তৈরি চওড়া একটা রিং দুভাগ করা আছে। এ পাশটাতে একটা কার্বন ব্রাশ আটকে থাকবে, কার্বন ব্রাশ, আর এ পাশটাতে আর একটা কার্বন ব্রাশ আটকে থাকবে। এটা কিন্তু দ্রুত আবর্তন করবে। এটা হচ্ছে কমিউটেটর। আমাদের এখানে দেখো অনেকগুলো পার্টস নিয়ে করা আছে, এই পরপর দেখো এই যে ভাগগুলো রয়েছে, এইটা একটা পার্টস, এই একটা অংশ, এদের মধ্যে দেখো এই যে গ্যাপটা রয়েছে, প্রত্যেকটা অংশের মধ্যে একটা করে গ্যাপ থাকবে। এরকম করে যতগুলো এই আর্মেচারের স্লট থাকবে ততগুলো এখানে কমিউটেটর করা আছে। আমরা এখানে দুটো অংশ নিয়ে আলোচনা করব। এটা বাস্তব চিত্র দেখানো হয়েছে, এখানে স্লটের সংখ্যা অনেক বেশি হয়। আর লাস্ট রয়েছে ব্রাশ, কার্বন ব্রাশ, যেটা কমিউটেটরের সঙ্গে স্পর্শ করে থাকবে। এই যে দেখো দুটো কার্বন ব্রাশ, গ্রাফাইটের গ্যাস কার্বনের তৈরি হয়, খুব শক্ত, হচ্ছে তৈরিতে সুপরিবাহী। এখান থেকে দুটো টার্মিনাল বাইরে বেরিয়ে থাকে, এই দেখো দুটো টার্মিনাল ওই প্লাস মাইনাস বেরিয়ে আছে। এই কার্বন ব্রাশটা কি হচ্ছে, সবসময় কমিউটেটরের সঙ্গে স্পর্শ করে থাকে। এই যে কার্বন ব্রাশটা দেখো, এটা কার্বন ব্রাশ, এটাও কার্বন ব্রাশ, খুব শক্ত কিন্তু তড়িতে সুপরিবাহী। যখন এই কমিউটেটরটা আবর্তন করলে এটা কী হবে, সঙ্গে সঙ্গে স্পর্শ করে থাকবে, তাহলে কমিউটেটরের আবর্তনে কোনো বাধা পাবে না, অথচ তড়িৎ সংযোগ থাকবে। তাহলে তড়িৎ সংযোগ থাকবে অথচ আবর্তন করবে। কমিউটেটরটা রীতিমতো আবর্তন করে যাবে, প্রচুর জোরে আবর্তন করবে, কিন্তু তড়িৎ সংযোগ ব্যাহত হবে না। এই জন্যই কিন্তু কার্বন ব্রাশ জোড়া আছে। তুমি যদি এই জায়গায় কার্বন ব্রাশ না দিয়ে সরাসরি তারটাকে এখানে জুড়ে দাও, তাহলে কী হবে, আবর্তন করতে পারবে না, তাই তো? তাহলে এখানে কার্বন ব্রাশ এবং কমিউটেটর ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, তাহলে চারটে পার্টস। স্থায়ী চুম্বক, এটা হচ্ছে দুটো শক্তিশালী চুম্বকের দুটো বিপরীত মেরু পাশাপাশি রাখা আছে, মাঝে একটা আর্মেচার রাখা হয়। আর্মেচার যেটা হচ্ছে অন্তরিত তামার তারের কুণ্ডলী, সেই কুণ্ডলীটা এই ক্ষেত্র চুম্বকের মধ্যে রাখা হয়, যেটা আবর্তন করতে সম্ভব, এই অক্ষর চারিদিকে আবর্তন করতে পারবে। আর এই তামার তারের কুণ্ডলীর দুই প্রান্ত পেছনের দিকে একটা তামার তৈরি কমিউটেটরের সঙ্গে যোগ থাকে। কমিউটেটর আসলে তামার তৈরি একটা দুটো অর্ধবৃত্তাকার রিং পাশাপাশি রাখা রয়েছে, যেটা আর্মেচারের সঙ্গে একই সঙ্গে আবর্তন করতে সক্ষম। ঠিক আছে, তাই কমিউটেটর কি না, তামার তৈরি দুটো অর্ধবৃত্তাকার রিং একটা নির্দিষ্ট অক্ষের চারিদিকে আবর্তন করে। এখানে নির্দিষ্ট অক্ষ থাকে, এই অক্ষের চারিদিকেও আবর্তন করতে সক্ষম, যেটা আর্মেচারের সঙ্গে সঙ্গেও আবর্তন করে। আর্মেচারের সঙ্গে আবর্তন করে। আর এটা তামার তৈরি আর দুটি অর্ধ বৃত্তাকার রিং। ঠিক আছে, আর কার্বন ব্রাশটা কিসের তৈরি? ব্রাশটা হচ্ছে গ্যাস কার্বন বা গ্রাফাইটের তৈরি হয়, যেটা শক্ত অথচ তড়িতের সুপরিবাহী। এটা ব্রাশটা। এই চারটে অংশ ক্লিয়ার। আমরা এর পরের স্লাইডে যাচ্ছি। এখানে বাস্তব চিত্র তোমাকে দেখানো হয়েছে, কিন্তু আমরা যখন খাতাতে আঁকবো বা বোর্ডে আঁকবো তখন কিন্তু এরকম চিত্র আঁকতে পারবো না, কারণ এরকম চিত্র আঁকা খুবই কঠিন। আমরা যে সিম্পল চিত্রটা আঁকবো সেটা লক্ষ্য করে দেখো। প্রথমে হচ্ছে এই দুটো স্থায়ী চুম্বকের মেরু আঁকবো, জাস্ট এই ইউ শেপ করা থাকবে এখানে, অর্থাৎ মাঝখানে দেখো বৃত্তাকার চাকতির মতো কাটা থাকবে, খাঁজ কাটা থাকবে, যাতে করে আর্মেচারটা আবর্তন করতে পারে। এটা একটা এস পোল, এটা শক্তিশালী স্থায়ী চুম্বকের এন পোল।
ক্লিয়ার? অর্থাৎ এই দুটো পোলকে এই দুটো পোলকে, এটা এন পোল, এটা এস পোল, তাহলে দেখো এই পাশে এন পোল লিখেছি, এ পাশে এস পোল লিখেছি, ঠিক আছে? আর আর্মেচারের এই যে কুণ্ডলিটা, এসব কিছু আঁকবো না, শুধুমাত্র দুটো একটা কুণ্ডলিকে জাস্ট দেখাবো, একটা আয়তাকার কুণ্ডলি এরকম করে দেখাচ্ছি। তাহলে একটা যদি কুণ্ডলি এরকম করে এরকম যাচ্ছে, তাহলে দেখো তার দুটো প্রান্ত থাকবে। ওই দুটো প্রান্ত দেখো কমিউটেটরের যে দুটো ছিল, আমি যে কমিউটেটর রেখেছি, তাহলে কমিউটেটরের সঙ্গে আর্মেচারের সঙ্গে এখানে যোগ আছে, এখান দিয়ে তার দিয়ে এখানে এসে যোগ হয়ে আছে। তাহলে দুটো কমিউটেটর, দুটো কুণ্ডলির দুই প্রান্ত, এই দেখো কমিউটেটরের দুটো অংশ দেখিয়েছি, এপাশের একটা অংশ, এপাশের একটা অংশ, তামার তৈরি ওই যে অর্ধবৃত্তাকার রিং। এই আর্মেচারের একটা প্রান্ত এসে দেখো এই কমিউটেটরে যোগ হয়ে গেছে, আর এপাশের প্রান্ত এসে দেখো অন্য কমিউটেটরে যোগ, ঠিক আছে? আর কমিউটেটরের সঙ্গে দেখো দুটো কার্বন ব্রাশ, এই যে কার্বন ব্রাশ, এটা B1 আর এটা B2, কার্বন ব্রাশ দুটো দেখো স্পর্শ করে আছে। তাহলে আর্মেচারের আবর্তনের সঙ্গে সঙ্গে কমিউটেটরটাও আবর্তন করবে, আর তার সঙ্গে দুটো ব্রাশ সংস্পর্শে থাকবে। এই অবস্থায় আমরা ব্যাটারিটা যোগ করব। এই দুটো ব্রাশের সঙ্গে ব্যাটারির ধনাত্মক মেরু এবং ঋণাত্মক মেরুর সঙ্গে যোগ করা থাকে, তাহলে প্রবাহ ঘটবে। সেই প্রবাহ ঘটার জন্য এই চুম্বক ক্ষেত্রের মধ্যে পরিবাহীর মধ্যে প্রবাহ ঘটছে, তাহলে পরিবাহীতে প্রবাহ ঘটলে তার একটা বল অনুভব করবে, সেই বলটার জন্যই আবর্তন করবে। আমরা এটা ভালো করে এবার আলোচনা করছি। তাহলে স্থায়ী ক্ষেত্রচুম্বক এইভাবে আঁকবো, আর্মেচার জাস্ট একটা আয়তাকার কুণ্ডলী আঁকবো, কমিউটেটর দুপাশে দুটো রিং এঁকে দেবো, অর্ধবৃত্তাকার রিং, আর ব্রাশটাকে এই রিংয়ের সঙ্গে ঠিক অপোজিট ডিরেকশনে ব্রাশটা থাকবে, দুটো ব্রাশ আঁকবো, ব্রাশের সঙ্গে ব্যাটারির দুটো প্রান্ত যোগ করে দেবো, ঠিক আছে? এবারে আমরা চলে আসছি পরের স্লাইডে। এবার লক্ষ্য করে দেখো, এখানে দুটো পরপর দুটো এঁকে নিচ্ছি, কারণ 180 ডিগ্রি আবর্তনে আমাকে দুটো আঁকতে হবে, ক্লিয়ার? তাহলে তোমরা এইভাবে দুটো ছবিটা এঁকে নেবে, পাশাপাশি দুটো ছবি না আঁকলে কিন্তু কার্যকারিতা ব্যাখ্যা করা সম্ভব হবে না। প্রথমে দেখো ব্যাটারির প্লাস প্রান্ত, দেখো এটা হচ্ছে B1 ব্রাশ, এটা C1 কমিউটেটর, এখান দিয়ে নাম দাও A B C D প্রান্ত হয়ে, C2 কমিউটেটর হয়ে, B2 ব্রাশ হয়ে ব্যাটারির নেগেটিভ প্রান্তে চলে যাচ্ছে। অর্থাৎ প্রবাহটা দেখো এখান থেকে এসে এদিকে B1 হয়ে C1 হয়ে A B C D আবার C2 হয়ে B2 হয়ে ব্যাটারির মাইনাস চলে গেল, অর্থাৎ A থেকে Bর দিকে প্রবাহ ঘটছে, ক্লিয়ার? আবার এখানে C থেকে Dর দিকে প্রবাহ ঘটছে। এবার লক্ষ্য করে দেখো, তাহলে এখানে যদি আমি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম প্রয়োগ করি, তাহলে কি হবে? লক্ষ্য করে দেখো, বৃদ্ধাঙ্গুলি, তর্জনী আর মধ্যমা তিনটেকে পরস্পর সমকোণে বাঁকিয়েছি। তোমার হাতটা কি হচ্ছে এন থেকে এসের দিকে তর্জনীটা রাখা আছে, দেখো এন থেকে এসের দিকে চুম্বক ক্ষেত্র, তাহলে এন থেকে এসের দিকে চুম্বক ক্ষেত্র, এইদিকে দেখো তর্জনী, ক্লিয়ার? বেশ। আর প্রবাহটা যাচ্ছে দেখো তার সঙ্গে সমকোণে, অর্থাৎ এর থেকে বির দিকে, ওই দেখো এ থেকে বির দিকে মধ্যমা, তাহলে এদিকে হচ্ছে প্রবাহ আর এদিকে হচ্ছে তর্জনী, এটা চুম্বক ক্ষেত্র। তাহলে দেখো বৃদ্ধাঙ্গুলিটা ওপরের দিকে আছে, অর্থাৎ ওপরের দিকে একটা ক্রিয়াশীল বল অনুভব করবে এখানে, এটাই হচ্ছে বল। তাহলে এবি প্রান্তে দেখো ওপরের দিকে বল ক্রিয়া করছে, ঠিক একই রকমভাবে তুমি এইখানে তোমার হাতটাকে রাখো, তর্জনীটাকে রাখবে সবসময় এন থেকে এসের দিকে, দেখো তর্জনীটা এন থেকে এসের দিকে, দেখছো এন থেকে এসের দিকে তর্জনী, আর প্রবাহটা যাচ্ছে এদিকে, এদিকে লক্ষ্য করো, মধ্যমাটাকে রেখেছি এদিকে। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, একটা যদি ঘনক আঁকতে হয়, ঘনকের ক্ষেত্রে দেখো এই যে শীর্ষবিন্দুটাকে একটু লক্ষ্য করে দেখো, তাহলে এই দুটো হচ্ছে সেম প্লেনে আছে, এটা ঘনকের উপরিতল, এই উপরিতলে দেখো তর্জনী এদিকে আর মধ্যমা এদিকে, ঠিক আছে? আর তাহলে নিচের দিকে হবে বৃদ্ধাঙ্গুলি, একটা ঘরের কোণ একটা মনে করতে পারো, উপরের দিকে কোণ। তাহলে এখান থেকে লক্ষ্য করে দেখো, এদিকে হচ্ছে তর্জনী, তার সঙ্গে সমকোণে এদিকে হচ্ছে প্রবাহ, তাহলে বিক্ষেপ হবে নিচের দিকে, অর্থাৎ এই প্রান্তে নিচের দিকে একটা বল অনুভব করছে, এদিকে বল। তাহলে লক্ষ্য করে দেখো, সমমানের বল আর বিপরীত সমান্তরাল বিপরীতমুখী, কিন্তু একই সরলরেখায় নয়, তাই এটা টর্ক সৃষ্টি করবে। কোন দিকে টর্ক? না ঘড়ির কাঁটার দিকে আবর্তন করবে কুণ্ডলীটা, তাহলে এইভাবে ঘড়ির কাঁটার দিকে ঘুরে যাবে।
যখনই ঘুরে যাবে 180 ডিগ্রি আবর্তন হয়ে গেলে এই পজিশনে চলে আসবে। তাহলে দেখো B1 ব্রাশ তো ঘুরবে না, B2 ব্রাশও ঘুরবে না, তাহলে কমিউটেটরের অবস্থানটা এই কমিউটেটরটা এসে এইখানে পৌঁছে যাবে আর C2টা পৌঁছে যাবে তাহলে এখানে। তাহলে এইটা হয়ে যাবে C2, এইটা হয়ে যাবে C1। তাহলে এইখানে A ছিল, AB ছিল, তাহলে AB বাহুটা এদিকে চলে আসবে, তাহলে এইটা হয়ে যাবে A, এইটা হয়ে যাবে B, আর এইটা হয়ে যাবে তখন এদিকে C ছিল, তাহলে এটা C, এটা D বাহু। ঠিক দেখো 180 ডিগ্রি আবর্তন করছে এই কুণ্ডলীটা, 180 ডিগ্রি আবর্তন করলে এটা পৌঁছে যাচ্ছে। কিন্তু ব্যাটারির প্লাস প্রান্ত দেখো, তাহলে এখন প্রবাহটা যাচ্ছে দেখো এইখান থেকে এসে B1 হয়ে C2 হয়ে D থেকে C হয়ে B থেকে A হয়ে আবার C1 হয়ে B2 ব্রাশ হয়ে ব্যাটারির নেগেটিভ প্রান্তে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ এখনও প্রবাহ দেখো এই D থেকে Cর দিকে আর B থেকে এর দিকে। নামটা চেঞ্জ হলেও দেখো আগের সঙ্গে কিন্তু সেম আছে। আগে দেখো এস পোলের কাছে দেখো প্রবাহ ছিল ওই ভেতরের দিকে, আবার এখানেও দেখো এস পোলের কাছে প্রবাহ ভেতরের দিকে, আর এটা দেখো বাইরের দিকে আসতেছে, বাইরের দিকে আসতেছে, তার মানে সেম আছে। তার মানে এখানেও ফোর্স হবে উপর দিকে আর এখানেও ফোর্স কাজ করবে নিচের দিকে, অর্থাৎ আবার সেই ঘড়ির কাঁটার দিকে আবর্তন করবে। তাহলে দেখো এটার জন্য অর্ধ আবর্তন করেছিল আর এটার জন্য বাকি অর্ধ আবর্তন করবে, তাহলে পূর্ণ আবর্তন হয়ে যাচ্ছে। শুধু মনে করবে যখন ব্রাশ দুটো এই পজিশনে চলে আসবে তখন কি হচ্ছে, গতিজাড্যের জন্য ওটা আবর্তন করবে, তখন কোনো প্রবাহ থাকবে না। এটা এখন ঠিক 180 ডিগ্রি আবর্তন করার আগে লম্বভাবে ব্রাশের সঙ্গে ঠিক লম্বভাবে চলে আসবে, অর্থাৎ ব্রাশের পজিশনটা আসবে তখন এইরকম। এই যে কমিউটেটরের পাশে রয়েছে, এদিকে কমিউটেটর রয়েছে আর ব্রাশটা পড়ে গেছে এই জায়গায়, তখন কোনো কারেন্ট ফ্লো করবে না সেই পজিশনটায়। তখন কি হবে, গতিজাড্যের জন্য কুণ্ডলীটা আবর্তন করবে, ফলে আবার অন্য কমিউটেটরের সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে এইভাবে দেখো ক্রমাগত যদি প্রবাহ পাঠাতে থাকি তাহলে আর্মেচারটা ঘুরতে থাকবে। তাহলে এটাই হচ্ছে ডিসি মোটরের কার্যপ্রণালী। ক্লিয়ার? এটার পাশাপাশি দুটো চিত্র এঁকে খুব ক্লিয়ার করে বলে দিচ্ছি, তাহলে আরেকবার শর্টে বলে দিচ্ছি। দেখো প্রথমে বলবে ব্যাটারির প্রান্তটা B1 ব্রাশ, এটা C1, এটা C2, এটা B2 ব্রাশ, আর এটা A পয়েন্ট, এটা B পয়েন্ট, এটা C আর D। তাহলে প্রবাহ যাচ্ছে দেখো B1 হয়ে C1 হয়ে, তাহলে প্রবাহ ঘটছে B1 হয়ে C1 হয়ে A B C D C2 B2 হয়ে নেগেটিভ প্রান্তে চলছে। তাহলে এই সময় A থেকে B দিকে প্রবাহ ঘটছে, প্রবাহ হচ্ছে A থেকে B দিকে, তাহলে প্রবাহ ঘটছে A থেকে B দিকে। তাহলে ফ্লেমিংয়ের বাহস্থ নিয়ম অনুসারে উপরের দিকে বল ক্রিয়া করবে। একই রকমভাবে এখানে প্রবাহ ঘটছে দেখো C থেকে D দিকে, তাহলে এখানে ফোর্স কাজ করবে নিচের দিকে, তাহলে ঘড়ির কাঁটার দিকে আবর্তন করবে। যেই 180 ডিগ্রি আবর্তন ঘটে যাচ্ছে তখন কি হচ্ছে, B1 আর B2 ব্রাশ ঠিক থাকবে কিন্তু কমিউটেটর চেঞ্জ হয়ে যাবে। এদিকে ছিল C1, তাহলে এখানে হয়ে যাবে C1, এখানে হয়ে যাবে C2। এখানে ছিল A, তাহলে এখানে চলে আসবে A, B, এটা C, এটা D প্রান্ত। এবার লক্ষ্য করে দেখো এখন কারেন্ট হচ্ছে কি না, B1 হয়ে এখন প্রবাহ ঘটবে কোথায়, B1 C2 D C B A B2 C2 B2 C2 B2। এখানে লক্ষ্য করে দেখো D থেকে Cর দিকে প্রবাহ ঘটছে, D থেকে Cর দিকে প্রবাহ, তাহলে এখানে উপরের দিকে ফোর্স, এটা হবে বল। আবার এখানে দেখো B থেকে এর দিকে ফোর্স প্রবাহ, তাহলে ফোর্স হবে নিচের দিকে, বল হবে নিচের দিকে, অর্থাৎ এইটাতেও ঘড়ির কাঁটার দিকে আবর্তন করবে। তাহলে দেখো এখানে অর্ধচক্রে আবর্তন করছে ঘড়ির কাঁটার দিকে, এখানেও ঘড়ির কাঁটার দিকে। এর জন্য কিন্তু আসল কারণটা হচ্ছে দেখো এই কমিউটেটরের অবস্থান পাল্টে গিয়ে প্রবাহটাকে দেখো একই দিকে বজায় রেখেছে। তাহলে কমিউটেটরের ভূমিকা এখানে খুব গুরুত্বপূর্ণ। কমিউটেটরের অবস্থান পাল্টে গিয়ে আর্মেচারের মধ্য দিয়ে প্রবাহের অভিমুখটাকে একই রেখেছে, যার জন্য আবর্তনটা ক্রমাগত চলতে থাকছে। ক্লিয়ার? বেশ, তাহলে ডিসি মোটরে কমিউটেটর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারে আমি একটা অ্যানিমেশন দেখাচ্ছি, একটু লক্ষ্য করে দেখো তোমরা। এটা ভিডিওটা সেই এখানে দেখানো হচ্ছে যে ব্যাটারির নেগেটিভ পজিটিভ ঠিক সেই জিনিসটাই রয়েছে। এটা এস পোল স্থায়ী চুম্বকের, ক্ষেত্র চুম্বকের, এটা এন পোল
এবার প্রবাহ ঘটছে প্লাস থেকে মাইনাসে, প্লাস থেকে দেখো প্রবাহ ঘটছে এদিকে, তাহলে এখানে ভেতরের দিকে আর এই বাহুতে বাইরের দিকে প্রবাহ ঘটছে। তাহলে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুসারে এখানে ওপরের দিকে একটা বল অনুভব করবে আর এখানে নিচের দিকে একটা বল অনুভব করবে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুসারে এখানে তাহলে চুম্বক ক্ষেত্র হচ্ছে এন থেকে এসের দিকে, আর মধ্যমাটা এখানে ওই পরিবাহীর দিকে রাখতে, প্রবাহের দিকে, তাহলে থাম হবে ওপরের দিকে, তাহলে উপরের দিকে একটা ফোর্স পাচ্ছে। ঠিক একই রকমভাবে এখানে এখানে ফোর্স পাচ্ছে নিচের দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে এটা আবর্তন করবে। এবারে যখনই আবর্তন করে ঠিক মিডিল পজিশনে চলে আসছে, তবে এই পজিশনে যখন আসবে তখন কারেন্ট ফ্লো করবে না, কিন্তু গতিজাড্যের জন্য ও আবার আবর্তন করে যাবে, ফলে কমোডেটের অবস্থান আবার একটু পাল্টে যাবে, ফলে প্রবাহ আবার ঘটতে শুরু করবে। এবারে আবার কমোডেটের অবস্থান পাল্টে যাবে, আবার কিন্তু প্রবাহ ঠিক একই দিকে থাকবে কুণ্ডলীতে, ফলে এই দিকটা উপরের দিকে ফোর্স পাবে, সেদিকটা আবার নিচের দিকে ফোর্স পাবে। বামহস্ত নিয়ম অনুসারে এখানে লক্ষ্য করে দেখো সেই একই জিনিস আসছে, 180 ডিগ্রি আবর্তন করলেও একই জিনিস ঘটছে, অর্থাৎ এইভাবে ক্রমাগত কুণ্ডলীটা ঘুরতে থাকবে, এইভাবে আবর্তন করতে থাকবে ক্রমাগত। এবারে আমরা দেখে নেব ডিসি মোটরের শক্তি কী কী বিষয়ের উপর নির্ভর করবে। বিষয়গুলোর দেখা আছে। প্রথম পয়েন্ট হচ্ছে যে আর্মেচারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা যত বাড়াবো তাহলে আবর্তন বেগ তত বাড়বে। বেশ। দ্বিতীয়ত হচ্ছে আর্মেচারে কুণ্ডলীর পাক সংখ্যা, আর্মেচারে যেখানে আমরা একটা পাক দিয়ে দেখিয়েছি, তাহলে বেশি সংখ্যক পাক থাকলে তার মোটরের শক্তি বাড়বে। আর ক্ষেত্র চুম্বকের শক্তি, ক্ষেত্র চুম্বক হিসেবে স্থায়ী চুম্বক ব্যবহার করেছি, তার শক্তি যদি বাড়ানো হয় তাহলে মোটরের শক্তি অনেক বেড়ে যাবে। ক্লিয়ার? আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি, কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে দেখো, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মকে বলা হয় ডায়নামো নিয়ম, মোটরের নিয়ম, আবেশের নিয়ম, ভ্রান্ত নিয়ম। অবশ্যই বামহস্ত নিয়ম মানে মোটরের নিয়ম, মোটরের নিয়ম। তড়িৎ প্রবাহের ফলে চুম্বক শলাকার বিক্ষেপ যে নিয়মের দ্বারা নির্ণয় করা হয় তা হলো, তড়িৎ প্রবাহের ফলে চুম্বক শলাকার বিক্ষেপ, তার মানে এটা হচ্ছে ওরস্টেডের পরীক্ষা। ওরস্টেডের পরীক্ষা হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম দিয়ে করা হয়। বার্লো চক্রের কার্যনীতি কোন নীতির উপর প্রতিষ্ঠিত? বার্লো চক্র হচ্ছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। বার্লো চক্রে তড়িৎ প্রবাহের অভিমুখ, চুম্বক ক্ষেত্রের অভিমুখ উভয়কেই পরিবর্তন করলে চক্রের ঘূর্ণনের দিক কী হবে? একই থাকবে, বিপরীত হবে? দেখো, দুটো একসঙ্গে পরিবর্তন করছে, তড়িৎ প্রবাহের অভিমুখ আর চুম্বক ক্ষেত্রের অভিমুখ, তার মানে একই থাকবে। একটি বৈদ্যুতিক মোটরের আর্মেচারের তড়িৎ প্রবাহের অভিমুখ একবার পরিবর্তিত হয় যে কয়টি আবর্তনে, তা হলো বৈদ্যুতিক মোটরের আর্মেচারের তড়িৎ প্রবাহের অভিমুখ। তড়িৎ প্রবাহের অভিমুখ কী হচ্ছে? অর্ধ আবর্তন করলে একবার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? অর্ধেক আবর্তন করলে কি হয়, এদিকে ছিল এন পোল আর এদিকে এস পোল, তাহলে এই পাশে যে কুণ্ডলীটা ছিল সে যদি অর্ধেক আবর্তন করে চলে যায়, তাহলে কী হবে, মেরু পাল্টে যাবে, এন মেরু ছিল এস মেরুতে পৌঁছে যাবে, তাহলে অর্ধ আবর্তনের জন্য প্রবাহ পাল্টে যাবে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করবে মধ্যমা, ঠিক আছে? মনে আছে? তর্জনী হচ্ছে চুম্বক ক্ষেত্র, আর মধ্যমা হচ্ছে প্রবাহ, আর বৃদ্ধাঙ্গুলি হচ্ছে বিক্ষেপ বা বল। মোটরের শক্তি বৃদ্ধির জন্য প্রয়োজন আর্মেচারের পাক সংখ্যা বৃদ্ধি, ঠিক। শক্তিশালী চুম্বক ব্যবহার করা, ঠিক। প্রবাহ মাত্রা বৃদ্ধি, ঠিক। তাহলে সপরের সবগুলো। তড়িৎ চুম্বকের মজ্জা হিসেবে ব্যবহার করা হয় কাঁচা লোহা, ইস্পাত হবে না, তামা তো নয়, প্রস্তাবও নয়। ইস্পাত হলে কী হবে, স্থায়ী চুম্বক হয়ে যাবে, কিন্তু তড়িৎ চুম্বক বলেছে যার জন্য কাঁচা লোহা। একটি কাঁচা লোহার দণ্ড একটি সলিনয়েডের অভ্যন্তরে প্রবেশ করালে চুম্বক ক্ষেত্রের পরিমাণ অবশ্যই বেড়ে যাবে, কারণ কাঁচা লোহার চুম্বক ভেদ্যতা অনেক বেশি, প্রায় 1500 গুণ হয়ে যাবে। বায়ুর থেকে কাঁচা লোহা প্রবেশ করালে 1500 গুণ হয়ে যাবে। একটি দীর্ঘ সোজা পরিবাহীতে তড়িৎ প্রবাহিত হচ্ছে, পরিবাহীর বলরেখাগুলি হবে সমকেন্দ্রিক, বৃত্তাকার। সমকেন্দ্রিক নেই, শুধু বৃত্তাকার আছে। আমরা যেটা এঁকেছিলাম, প্রবাহের অধিক উপর দিয়ে গেলে তাহলে এরকম করে সমকেন্দ্রিক বৃত্তাকার হয়, এবং এটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে যেহেতু উপরের দিকে প্রবাহ যাচ্ছে, বৃত্তাকার।
বারচক্রের চুম্বক ক্ষেত্রের প্রাবল্য বাড়ানো হলে ঘূর্ণন বেগ অবশ্যই বেড়ে যাবে। চুম্বক ক্ষেত্রের প্রাবল্য বাড়ালে তড়িৎ চুম্বক একটি স্থায়ী চুম্বক, অস্থায়ী চুম্বক, দীর্ঘ অস্থায়ী চুম্বক, কারণ তড়িৎ প্রবাহ বন্ধ করলে চুম্বকত্ব লোপ পাবে। উত্তর দক্ষিণে রাখা একটি পরিবাহীর উপরে একটি চুম্বক শলাকাকে রাখা আছে। উত্তর থেকে দক্ষিণে তড়িৎ প্রবাহ পাঠালে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ হবে। দেখো এটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণে রাখা, তার মানে নর্থ ডিরেকশনে একটা রাখা রয়েছে, এদিকে নর্থ এদিকে সাউথ, আমার এই ডিরেকশনে করে নিচ্ছি, নর্থ সাউথ, এদিকে তাহলে ইস্ট, এদিকে ওয়েস্ট, ঠিক আছে। উত্তর থেকে দক্ষিণে দেখো পরিবাহীর উপরে চুম্বক শলাকা, ক্লিয়ার? তাহলে চুম্বক শলাকাকে পরিবাহীর উপরে রাখা হয়েছে, তাহলে চুম্বক শলাকা নর্মালি এদিকে থাকবে এন, ঠিক আছে, আর এদিকে থাকবে এস। আর উত্তর থেকে দক্ষিণে প্রবাহ ঘটছে, অর্থাৎ প্রবাহ ঘটছে এইদিকে। তাহলে এদিকে যদি প্রবাহ ঘটে, তাহলে এদিকে যদি কেউ সাঁতার কেটে যায়, একজন ব্যক্তি এদিকে যদি সাঁতার কেটে যায়, তাহলে কি হয়? তাহলে নর্মালি লক্ষ্য করে দেখো, তুমি সহজ কথায় যদি অ্যাম্পিয়ারের সূত্র না দিয়ে করো, তাহলে তোমার ডান হাত দিয়ে যদি ওটা করে ধরো, তাহলে লক্ষ্য করে দেখো ডান হাত দিয়ে ধরলে কী হবে? বুড়ো আঙুলটা এইদিকে থাকবে, ঠিক আছে, বুড়ো আঙুল এদিকে, তাহলে অন্যান্য আঙুলগুলো এইদিকে থাকবে, তাই তো, অন্যান্য আঙুলগুলো এইদিকে, তার মানে নর্থ পোলটা ওই দিকে বিক্ষিপ্ত হয়ে যাবে, অর্থাৎ ওয়েস্ট ওয়ার্ডের দিকে, পশ্চিম দিকে নর্থ পোলটা বিক্ষিপ্ত হয়ে যাবে, পশ্চিম দিকে বিক্ষিপ্ত হবে নর্থ পোলটা, ঠিক আছে, যেহেতু উপরে রয়েছে। এটা নিচে থাকলে তোমার এটা পূর্ব দিকে হতো, তাই তো, তাহলে ইস্ট ওয়ার্ডের নিচে থাকলে, এই নিচে থাকলে এই দিকে বিক্ষেপ হতো, যেহেতু উপরে রয়েছে তাহলে উল্টো দিকে বিক্ষেপ হবে, পশ্চিম দিকে বিক্ষেপ হবে, ক্লিয়ার? পশ্চিম দিকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ইউটিউব চ্যানেল ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল। তোমরা ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল দিয়ে ইউটিউবে সার্চ করবে, আমার অন্যান্য ভিডিওগুলো পেয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে অন্যান্য ভিডিওগুলো তোমরা পেয়ে যাও, ক্লিয়ার?